আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, রাজস্ব ভবনের কর্মীরা তো কাজে ফিরেছেন, তো দীর্ঘদিনের কর্মবিরতির ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যাপারে কি বলছেন কর্মকর্তারা, জানাবেন। মালিহা, আপনি যেমনটি বলছিলেন, গত 2 দিনের অচলাবস্থা শেষে আজ থেকে পুরোদমে কাজ শুরু করেছে এনবিআর এবং এনবিআরের প্রধান কার্যালয়ে আজ সকাল থেকেই কর্মচাঞ্চল্যতা ফিরে পেয়েছে। এক কথায় বলে যেতে পারে গত 2 দিনের কমপ্লিট শাটডাউনের ফলে যে একটি ব্যাঘাত ঘটেছিল রাজস্ব, ট্যাক্স এবং একই সাথে করে যে কাস্টমস বিভাগের যে সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল সেগুলোতে প্রাণ ফিরেছে। এবং আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি এনবিআর চেয়ারম্যান সহ উচ্চপদস্থ যারা কর্মকর্তা একই সাথে কর্মচারীরা রয়েছেন তারা স্ব কর্মস্থলে যোগদান করেছেন এবং তারা যেমনটি বলছেন যে তারা কর্মস্থলে যোগ দিতে পেরে তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সাথে গত 2 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে যতটুকু তাদের কাজে পিছিয়ে গিয়েছিল তারা দ্রুত সময়ের মধ্যে জমাকৃত ফাইল সহ অন্য কার্যক্রম গুছিয়ে নিচ্ছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, এই আন্দোলনের ফলে কিন্তু যে বন্দরগুলো রয়েছে বন্দরগুলোর কার্যক্রমও কিন্তু বন্ধ ছিল, শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা চালু ছিল। সেই বন্দরগুলোতে কার্যক্রম শুরু হওয়ার ফলে আমদানি রপ্তানিতে গতি ফিরেছে। একই সাথে এনবিআর কার্যালয় সহ সারা দেশের যত কর অঞ্চল রয়েছে এবং বিভিন্ন দপ্তরগুলোতেও স্ব কর্মস্থলে তারা যোগ দিয়েছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন অর্থ বছরের যে সকল কার্যক্রম সেগুলো তারা গুছিয়ে আনতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আন্দোলন পরবর্তী সময়ের প্রথম দিনের ব্যস্ততমতা চাঞ্চল্য ফিরে পেয়েছে যেটি, সেটির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জানছিলাম রাজস্ব ভবনের কর্মীদের কাজে ফেরার খবর। চীনের সাথে অভিজ্ঞতা বিনিময় করে রাজধানীর বাতাসের মান উন্নয়নে ধাপে ধাপে কাজ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ দলের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। ঢাকার আশপাশের ইটভাটা সরিয়ে নো ব্রিক ফ্রিন্ড জোন ঘোষণা করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। বলেন, বায়ু দূষণ কমাতে অক্টোবরের আগে রাজধানীর ভাঙাচোরা সড়ক মেরামত করা হবে। এছাড়া নতুন করে 250 বাস কিনে বিআরটি এর পুরনো বাস সরিয়ে ফেলা হবে বলে জানান সৈয়দা রিজওয়ানা। জানান, এই জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করা হবে। আমাদের ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান একটা আছে, এটা খুবই ইলাবোরেট। এটা 2000 মানে গত বছরই আমরা এটা অনুমোদন দিয়েছি অগস্ট বা সেপ্টেম্বরে। ওই এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান ধরে এবং চায়নার থেকে একটু বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমরা কিছু কিছু কাজ শুরু করে দিতে চাই, যাতে জনদুর্ভোগটা বায়ু দূষণ থেকে যেটা আসে ওটা একটা নিয়ন্ত্রণে আমরা আনতে পারি। রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এই মুহূর্তে মিরপুর 11 নম্বর সেকশন এলাকায় আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। প্রিন্স, কি খবর আছে আপনার কাছে মিরপুর 11 সম্পর্কে এবং কি ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে, জানাবেন আমাদের। মালিহা, যেসব দোকানপাট রাস্তার ভেতরে রয়েছে এবং সেই রাস্তা যে সরু করে ফেলেছে যেসব দোকানপাটের কারণে, সেসব দোকানপাটই মূলত উচ্ছেদ করা হচ্ছে। সকাল থেকেই 11টার পর থেকেই সেই উচ্ছেদ অভিযান কিন্তু চলছে। ডিএনসিসির উত্তর সিটি কর্পোরেশন শাখায় কিন্তু তারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। আমরা দেখছি যে একটি মার্কেট ছিল এখানে, প্রায় সেখানে 10টির উপরে দোকান ছিল। সেই দোকান কিন্তু কিছুক্ষণ আগে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেই বুলডোজার দিয়ে। পুরো দোকান জুড়ে সেলুন, তারপরে সেখানে কাপড়ের দোকান, লাইব্রেরি সব কিছু ছিল। আমরা যদি দেখাই যে পেছনে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিং পর্যন্ত কিন্তু সেই রাস্তার জায়গা তারপরে কিন্তু ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গা না ছেড়ে পুরো সেই রাস্তা জুড়েই মার্কেট করার কারণেই
আজকে ডিএনসিসি কর্তৃপক্ষ তারা ভেঙে দিয়েছে। তারা বলছিলেন যে রোজার সময় তারা মূলত সেইখানে নোটিশ দিয়েছিলেন যে এটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে তারা এই মার্কেটটি থেকে সরে যায়নি। তো সেই লক্ষ্যেই আজকে তারা এটি ভেঙে ঘুরিয়ে দিয়েছে। তারা বলছেন যে মিরপুর 11 কেন্দ্রিক যে পুরো রাস্তা রয়েছে সেই রাস্তা জুড়েই কিন্তু এই সড়কের যে বেহাল দশা, যে এই দোকানপাট অবৈধভাবে করার কারণে কিন্তু মানুষজন বা রিক্সা ঠিকভাবে যাতায়াত করতে পারে না, চলতে পারে না। তো সবকিছু মিলিয়ে কিন্তু সেইগুলো যেন মানুষের যাতায়াতের সুবিধা যেন হয়, মানুষ যেন ঠিকভাবে চলতে পারে, গাড়ি ঘোড়ার জন্য জ্যাম সৃষ্টি না হয়, এই সবকিছু লক্ষ্যে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা বলছেন যে যতগুলো এভাবে অবৈধভাবে স্থাপনা রয়েছে মিরপুর জুড়ে সেগুলো এভাবে ভাঙচুর করা হবে এবং সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। দেখা যাচ্ছে যে সেই অবৈধ বৈদ্যুতিক লাইনও কিন্তু নেওয়া হয়েছে, তো সেইগুলো ভাঙচুর করা হচ্ছে 11টার পর থেকে। তো এই ছিল আমার কাছে রাজধানী মিরপুর 11 নম্বর থেকে সর্বশেষ। মালিহা, জানছিলাম ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের খবর। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রতিবাদের অবস্থান ধর্মঘট সহ নানা কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বিভিন্ন শ্রমিক সংগঠন। সকাল 10টা থেকে চট্টগ্রাম বন্দরের প্রধান গেটের সামনে এসব কর্মসূচি পালন করছেন তারা। সমাবেশে বক্তারা চট্টগ্রাম বন্দরের বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। তারা বলেন, ভাড়াটিয়া লোক দিয়ে বন্দর পরিচালনা করতে দেবে না শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার জন্য সরকার নৌবাহিনীর সহায়তা নেবে বলে জানানো হয়েছে। চট্টগ্রাম বন্দরের এনসিটির কন্টেইনারের বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে আগামী 6 জুলাই। 7 জুলাই থেকে নতুনভাবে নৌবাহিনী এনসিটি পরিচালনা করবে। চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী আরিচ আহমেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিচ, ধর্মঘট সহ নানা কর্মসূচি পালন করছে শ্রমিকরা, সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের। মালিহা, আপনি দেখছেন চট্টগ্রাম বন্দরের সামনে আসলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এসকোপ সকাল থেকে নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে আমরা যেটা দেখেছি, প্রধান গেটে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিল এবং সেখানে সভা সমাবেশ করেছে। এরপরে তারা চট্টগ্রাম বন্দরের যেই সড়ক আছে, মূল সড়কে তারা সভা সমাবেশ করছে। এখানে তারা বলছে চট্টগ্রাম বন্দরের যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল আছে সেটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই অবস্থানটা কর্মসূচি পালন করছে। যদিও বা এটি সরকার, যে এর আগের সরকার আওয়ামী লীগ সরকার আসলে এটি ডিপি ওয়ার্ল্ড নামে একটি বিদেশি একটি সংস্থার সাথে এই কন্টেইনার টার্মিনালটি আসলে পরিচালনা করার জন্য চুক্তি হয়েছিল এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটি আরও এগিয়ে নেওয়ার কাজ শুরু করার পর থেকে আসলে এখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এবং তারা বলছে যে দেশের এই গুরুত্বপূর্ণ একটি সর্বাধুনিক কন্টেইনার টার্মিনাল দেশীয় এবং বন্দর যেন পরিচালনা করে। তবে সর্বশেষ গত সপ্তাহে যে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এসে যে নৌবাহিনী এটি পরিচালনা করার এমন একটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যদিও বা শ্রমিকরা যেটা দাবি করছে যে এটি সাময়িকভাবে এরা পরিচালনা করলেও পরে হয়তো এটা বিদেশিদের হাতে দেওয়া হবে, এটি যেন বিদেশিদের হাতে তুলে দেওয়া না হয় এবং সেই জন্য শ্রমিকরা আসলে দাবি জানিয়ে আসছে। তো সেই কারণে আজকেও তারা নতুন করে আবার নতুন কর্মসূচি দিয়েছে। এর মধ্যে আগামী 5 তারিখ জাতীয় শ্রমিক কর্মচারীদের সাথে তারা কনভেনশন করবে। এরপরে 12 তারিখ আরেকটি কর্মসূচি আছে। এরপরে ধারাবাহিক একটা কর্মসূচি ইতিমধ্যে তারা ঘোষণা করেছে। মালিহা, এই ছিল এইখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম বন্দর ধর্মঘটের খবর। শিক্ষক ও আবাসন সংকট সহ নানা সমস্যায় জর্জরিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। অনেকটা যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। স্নাতক ও স্নাতকোত্তর পাঠদান কার্যক্রম চললেও নেই পর্যাপ্ত শিক্ষক। এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মাস্টার্স না থাকায় অনার্স শেষে শিক্ষার্থীদের অন্য কলেজে গিয়ে ভর্তি হতে হচ্ছে। সমস্যার সমাধানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে শেহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ব্রিটিশ আমলে নির্মিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে লেখাপড়া শেষ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অনেক গুণীজন। সব কিছুরই পরিবর্তন হলেও উন্নয়ন ও আধুনিকায়নের কোনো ছোঁয়া লাগেনি ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটিতে।
উচ্চ মাধ্যমিক সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স মাস্টার্স পড়ানো হয় এই কলেজটিতে। মোট 15,000 শিক্ষার্থী লেখাপড়া করে, কিন্তু নেই পর্যাপ্ত শিক্ষক। কলেজ শিক্ষকদের 242টি পদ থাকার কথা থাকলেও আছে মাত্র 70টি। আবাসিক হলের রয়েছে সংকট। ছাত্রদের জন্য রয়েছে একটি হল, সিট রয়েছে মাত্র 100টি। ছাত্রীদের রয়েছে মাত্র 2টি, সেখানে রয়েছে 300টি সিট। শিক্ষক সংকটের কারণে কয়েকটি ডিপার্টমেন্টকে একত্র করে ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের। শ্রেণীকক্ষ যদি একটু বড় পরিসরে করা যেত বা আমাদের আসন সংখ্যা বৃদ্ধি করা যেত, তাহলে আমরা সবাই বসতে হয়তো সুবিধা হতো বা ক্লাসে মনোযোগ দিতে আরও একটু সুবিধা হতো। ছাত্রাবাসের সংখ্যা যদি আরও বাড়ানো হয়, সিটের সংখ্যা, তাহলে তারা উপযোগী হতো, এটার সুবিধা ভোগ করতে পারতো। মানে আমরা যারা দূর দূরান্ত থেকে আসি তাদের জন্য যদি একটা বাস বা কোনো পরিবহন ব্যবস্থা করা হতো, তাহলে আমাদের জন্য ভালো হতো। এটা সরকারের কাছে দাবি আমাদের। শিক্ষক তো দূরের কথা, কলেজের অধ্যক্ষের কোনো বাসভবন নেই। কয়েকটা ডিপার্টমেন্টকে একসাথে করে ক্লাসটা আমাদেরকে নিতে হচ্ছে। শিক্ষক সংকট সত্ত্বেও আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। কলেজের নানা সমস্যার কথা স্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি আবেদন পাঠানো হয়েছে বলে তিনি জানান। সার্বিকভাবে পরিবহন ব্যবস্থা, আবাসন ব্যবস্থা, শিক্ষক সংকট সবকিছু মিলে সরকারের আশু সদয় দৃষ্টি থাকলে এই কলেজটি জেলার সবচেয়ে বড় কলেজ হিসেবে তার যে অবস্থান, সেটা হয়তো আরও সুসংহত হতে পারত। দ্রুত সমস্যার সমাধানের দাবি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের। এনটিভি নিউজ ডেস্ক। বিসিবির বোর্ড সভা আজ। দায়িত্ব গ্রহণের পর আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এটি তৃতীয় বোর্ড সভা, যেখানে আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নাজমুল হোসেন শান্তর পর টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনা হলেও আজই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাবনা নেই। আলোচ্য সূচিতে থাকছে খেলোয়াড়দের পারিশ্রমিক ও বিপিএল এর মতো ইস্যুগুলো। বিকেল 3টায় শুরু হবে সভা। নিলয় মজুমদারের রিপোর্ট। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণের পর তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। মিরপুরে বিসিবি ভবনে আয়োজিত এই সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তে পৌঁছাতে পারে বোর্ড। তবে সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব থেকে পদত্যাগের বিষয়টি। বোর্ড সভায় আমরা আলাপ করতে হবে। এটা তো অল অফ দ্য সাডেন যে ও হঠাৎ করে আমরা 2-3 দিন আগে জানতে পারলাম। আর আমাদের যেটা হাতে সুবিধাটা হচ্ছে যে আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আমাদের টাইম আছে। এখন আমার মনে হয় না ইমিডিয়েটলি কিছু ডিসিশন হবে, কিন্তু আলাপ ডেফিনেটলি হবে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানো নিয়ে আলোচনা হয়ে আসছে বেশ কিছুদিন ধরেই। তা নিয়ে এবার আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্তি উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে দেশের প্রতিটি বিভাগে বিশেষ আয়োজন করে বিসিবি। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজে অংশ নিয়েছেন সেসব আয়োজনে। ভেন্যুগুলো পরিদর্শন করেছেন তিনি। কাছ থেকে জেনেছেন বিভিন্ন সমস্যার কথাও। তাই এই সভায় দেশের প্রতিটি বিভাগ থেকে উত্থাপিত বিভিন্ন সমস্যা থাকতে পারে বোর্ড সভার আলোচ্য সূচিতে। বিপিএল এর বিষয়েও নেওয়া হতে পারে বেশ কিছু সিদ্ধান্ত। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।